এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। মাধব দত্ত। মুশকিলে পড়ে গেছি। যখনও ছিল না তখন ছিলই না, কোনোভাবেই ছিল না। এখনও কোথা থেকে আমার ঘাড়ে যে এসে জুড়ে বসলো। ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? কবিরাজ: ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতে পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো নয়। মাধব দত্ত: বলেন কি? কবিরাজ: শাস্ত্রে বলেছে পত্তিকান সন্নিপাতজান কফপাত সমুদ্ভাবন। মাধব দত্ত: থাক, আপনাকে আর ওই শ্লোকগুলো আওড়াতে হবে না, তাতে আমারও ভয় বেড়ে যাবে। এখন কি করতে হবে সেটাই বলে দিন। কবিরাজ মশাই হাতে নসি লইয়া বললেন, খুব সাবধানে রাখতে হবে ওকে। মাধব দত্ত: সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেটাই তো স্থির করে দিলেন না। কবিরাজ: আমি তো পূর্বেই বলেছি ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না। মাধব দত্ত: ছেলে মানুষ, ওকে যে দিনরাত ঘরের মধ্যে ধরে রাখা ভারী শক্ত। কবিরাজ: তা কি করবেন বলেন? এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই তো এই বালকের পক্ষে বিশদ। কারণ কিনা শাস্ত্রে বলেছে অপসামরের জ্বরে কাশে কামলায়ং হলি মকয়। মাধব দত্ত: থাক, আপনার স্বাস্থ্য থাক, তাহলে ওকে বন্ধ করে রেখে দিতে হবে, অন্য কোনো উপায় নেই। কবিরাজ: কিছু না, কারণ পবনে তপনে চৈব। মাধব দত্ত: আপনার ওই চৈব নিয়ে আমার কি হবে বলেন তো? ও থাক না, কি করতে হবে সেইটা বলে দিন। কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর। রোগের সমস্ত দুঃখ বেচারা চুপ করে সহ্য করবে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। কবিরাজ: সেই কষ্ট যত প্রবল তার ফবল তত বেশি। তাই তো মহর্ষি চ্যবন বলেছেন, ভেষজ হিতাবাক্যং তিক্তং অসুফলং প্রদর্শন। আজ তবে উঠি দত্তমশাই। এরপর ঘরের মধ্যে ঠাকুরদা প্রবেশ করলেন। মাধব দত্ত: ওই রে, ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। ঠাকুরদা: কেন, আমাকে তোমার ভয় কিসের? মাধব দত্ত: তুমি যে ছেলে খেপাবার সর্দার। ঠাকুরদা: তুমি তো ছেলেও নও, তোমার ঘরেও ছেলে নেই, তোমার খেপবার বয়সও গেছে, তোমার ভাবনা কি? মাধব দত্ত: ঘরে যে ছেলে একটি এনেছি। ঠাকুরদা: সে কি রকম? মাধব দত্ত: আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য খেপে উঠেছিল। ঠাকুরদা: সে তো অনেক দিন থেকে শুনেছি, কিন্তু তুমি যে নিতে চাও না। মাধব দত্ত: জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি, কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো। কিন্তু এই ছেলেটিকে আমার যে কীরকম লেগে গিয়েছে। ঠাকুরদা: তাই এর জন্য টাকা যতই খরচ করছো ততই মনে করছো সে যেন টাকার পরম ভোগ্য। মাধব দত্ত: আগে টাকা রোজগার করতুম, সে কেবল একটা নেশার মতো ছিল, না করে কোনো মতে থাকতে পারতুম না, কিন্তু এখন যা টাকা করেছি সবই ওই ছেলে পাবে, জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি। ঠাকুরদা: বেশ ভাই, ছেলেটি কোথায়? ছেলেটিকে কোথায় পেলে দেখি? মাধব দত্ত: আমার স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো, ছোটবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে। ঠাকুরদা: আহা, তবে তো আমাকে তার দরকার আছে। মাধব দত্ত: কবিরাজ বলেছে তার এইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা যেরকম প্রকোপিত হয়ে উঠেছে, তাতে তার আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোনো রকম এই শীতে রৌদ্র বার বাতাস থেকে বাঁচিয়ে ঘরের বন্ধ করে রাখতে হবে। ছেলেগুলোকে ঘরের বার করেই তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয় করি। ঠাকুরদা: মিছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শীতের রৌদ্র আর হাওয়ারই মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতো খেলাও
আমি কিছু জানি। আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপরে ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেব। এরপর অমল ঘরের মধ্যে প্রবেশ করল। অমল: পিসেমশাই। মাধব দত্ত: কি অমল? অমল: আমি কি ওই উঠোনটাতে যেতে পারবো না? মাধব দত্ত: না বাবা। অমল: ওই যেখানটাতে পিসিমা যাতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না, যেখানে ডালের খুদগুলি 2 হাতে তুলে নিয়ে লেজের ওপর ভার দিয়ে বসে কাঠবিড়ালি টুকুস টুকুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না? মাধব দত্ত: না বাবা। অমল: আমি যদি কাঠবিড়ালি হতুম তবে বেশ হতো, কিন্তু পিসেমশাই আমাকে কেন বেরোতে দেবে না? মাধব দত্ত: কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। অমল: কবিরাজ কেমন করে জানলে? মাধব দত্ত: বলো কি অমল, কবিরাজ জানবে না? সে তো এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। অমল: পুঁথি পড়লে কি সমস্ত জানতে পারে? মাধব দত্ত: বেশ, তা বুঝি জানো না? অমল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি যে পুঁথি কিছুই পড়িনি, তাই জানি নে। মাধব দত্ত: দেখো, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, তারা ঘর থেকে তো বেরোয় না। অমল: বেরোয় না? মাধব দত্ত: না, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমলবাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে, বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়ে ফেলবে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। অমল: না না পিসেমশাই, তোমার 2টি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না। পিসেমশাই, আমি পণ্ডিত হব না। মাধব দত্ত: সে কি কথা অমল, যদি পণ্ডিত হতে পারতুম তাহলে আমি যে বেঁচে যেতুম। অমল: আমি যা আছে সব দেখব, কেবলই দেখে বেড়াবো। মাধব দত্ত: শোনো একবার। দেখবে কি? দেখবার এত আছেই বা কি? অমল: আমাদের জানালার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টার পার হয়ে চলে যায়। মাধব দত্ত: কি পাগলের মতো কথা, কাজ নেই কর্ম নেই, খামোখা পাহাড়টা পার হয়ে চলে যায়, কি যে বলে তার ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন তা বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়ার বারণ, নাইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার দরকার কি ছিল? অমল: পিসেমশাই, তোমার কি মনে হয় ও বারণ করেছে? আমায় ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরের যারা ঘরের মধ্যে বসে থাকে, তারাও দুপুরবেলা একলা জানালার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি শুনতে পায় না? মাধব দত্ত: তারা তো তোমার মতো খেপা নয়, তারা শুনতে চায়ও না। অমল: আমার মতো খেপা? আমি কালকে একজনকে দেখেছিলুম। মাধব দত্ত: সত্যি নাকি? কিরকম শুনি? অমল: তার কাঁধে একটা বাঁশের লাঠি, লাঠির আগায় পুটলি বাঁধা, আর তার বাঁ হাতে একটা ঘটি, পুরনো একজোড়া নাগরা জুতো। সে এই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলাম, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? মাধব দত্ত: হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। অমল: বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। মাধব দত্ত: খুঁজে যদি না পাও? অমল: খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। তারপরে সেই নাগরা জুতোর পরা লোকটা চলে গেল। আমি দরজার কাছে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলুম, সেই যেখানে ডুমুর গাছগুলো তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিল। তারপরে পুটলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে খেয়ে নিতে লাগলো। খাওয়া হয়ে গেলে আবার পুটলি বেঁধে ঘাড়ে করে নিয়ে চলে গেল। পায়ের কাপড় গুটিয়ে নিয়ে এসে ঝর্ণার ভেতর
নেমে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন আমি ছাতু খাবো। মাধব দত্ত: পিসিমা কি বললে? অমল: পিসিমা বললেন তুমি ভালো হও, তারপর তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাওয়ায় আনবো। কবে আমি ভালো হব? মাধব দত্ত: আর তো দেরি নেই বাবা। অমল: দেরি নেই, ভালো হলেই কিন্তু আমি চলে যাব। মাধব দত্ত: কোথায় যাবে? অমল: কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুরবেলায় সবাই যখন ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায় কত দূর কেবল কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। মাধব দত্ত: আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপরে তুমি। অমল: তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই। মাধব দত্ত: তুমি কি হতে চাও বলো। অমল: এখন আমার কিছু মনে পড়ছে না, আচ্ছা আমি ভেবে বলবো। মাধব দত্ত: কিন্তু তুমি অমন করে সে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না। অমল: বিদেশি লোক আমাকে ভারী ভালো লাগে। মাধব দত্ত: যদি তোমাকে ধরে নিয়ে যেত? অমল: তাহলে তো সে বেশ হতো, কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বসিয়ে রেখে দেয়। মাধব দত্ত: আমার কাজ আছে, আমি চললুম, কিন্তু বাবা দেখো বাইরে যেন বেরিও না। অমল: যাব না, কিন্তু পিসেমশাই রাস্তার ধারের এই ঘরটিতে আমি বসে থাকবো। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি, পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।